সুপ্রভাত বন্ধুরা, বাঙালি বাবুর এলডিআরও চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা যাব প্রাচীন গ্রাম বাংলার কিছু বিখ্যাত পুজো দেখতে। পুজো মানে কিন্তু শুধু শহরের চাকচিক্য আর আলোর ঝলকানি কিন্তু নয়, তার সাথে আছে প্রাচীন গ্রাম বাংলার এমন অনেক পুজো যেখানে হয়তো পুজো জৌলস নেই, কিন্তু আছে আবেগ, পুজোর প্রতি একটা ভালোবাসা এবং অনুভূতি। তা চলো বন্ধুরা, সেরকমই আজকে তোমাদেরকে নিয়ে যাবো মানকর বলে পশ্চিমবঙ্গের একটি বর্ধিষ্ণু গ্রাম, যেটি পূর্ব বর্ধমানে অবস্থিত। সেখানে এবং যেতে যেতে সেখানকার যে দুটো বিখ্যাত বাড়ির পুজো, বিখ্যাত জমিদার বাড়ির পুজো, সেই দুটো বিখ্যাত জমিদার বাড়ির পুজো তোমাদেরকে দেখাবো। এবং সেই সঙ্গে সঙ্গে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে হবে কিভাবে সেখানে যাবে এবং সেই দুটো বিখ্যাত জমিদার বাড়ির ইতিহাস। চলো বন্ধুরা, খুব ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে, সঙ্গে থেকো বন্ধুরা। আজকে আমরা যাচ্ছি পূর্ব বর্ধমানের মানকরে দুটি বিখ্যাত জমিদার বাড়ির দুর্গাপুজো দেখতে। একটির নাম হলো কবিরাজ জমিদার বাড়ি এবং অপরটির নাম হলো বিশ্বাস জমিদার বাড়ি। তা চলো বন্ধুরা, সেখানে যাই এবং যেতে যেতে বলি তোমরা এখানে কিভাবে আসবে। সব থেকে ভালো হয় তোমরা যদি বাসে করে এখানে চলে আসো, তার জন্য তোমাদেরকে বুধবুধে নামতে হবে, আর আরেকটি হলো ট্রেনে করে, যার ইনফরমেশন এখন আমি তোমাদেরকে দেবো। মানকরে আসতে গেলে তোমরা দুইভাবে আসতে পারবে। একটা তোমাদেরকে একটু আগেই বললাম যেটা, সেটা হচ্ছে বাসে করে, আরেকটা হলো স্টেশনে করে। তা বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে মানকর স্টেশন। এই মানকর স্টেশনে তোমরা আসানসোল থেকেও আসতে পারো, আবার যদি তোমরা চাও কলকাতার ওই দিক থেকেও তোমরা এই মানকর স্টেশনে আসতে পারো। এবং মানকর স্টেশনে এসে এখান থেকে তোমাদেরকে টোটোতে করে চলে যেতে হবে সেই দুই রাজবাড়ি বা জমিদার বাড়ি। তা চলো বন্ধুরা, সেখানে যাই। আবার যেতে যেতে তোমাদেরকে মানকর গ্রামের যে ইতিহাস সেটা তোমাদেরকে শোনাবো। চলো বন্ধুরা। সো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি মানকরের যে কবিরাজ রাজবাড়ি সেখানে। চলো সেখানে যাব এবং যেতে যেতে এই রাজবাড়ি বলো বা এই কবিরাজ রাজবাড়ি বা কবিরাজ জমিদার বাড়ি বিভিন্নজন বিভিন্নভাবে এটাকে উপস্থাপনা করে, তাই এখানকার সম্পূর্ণ ইতিহাস আমি তোমাদের সামনে তুলে ধরবো। চলো বন্ধুরা, সেখানে যাওয়া যাক। প্রথমেই বলবো বন্ধুরা, মানকর গ্রামের নাম কিভাবে হলো। এই গ্রামের অধিষ্ঠাত্রী দেবতা মানকরেশ্বর বুড়োশিব থেকেই এই গ্রামের নামকরণ করা হয় মানকর। ভোলানাথ কবিরাজ ছিলেন বর্ধমান রাজাদের রাজবৈদ্য। বর্ধমান রাজারা এই পরিবারকে জমিদান করেছিলেন এবং কবিরাজ উপাধি দেন। বিদ্যাসাগর মহাশয় কবিরাজ বাড়িতে এসেছিলেন। আবার শোনা যায় রবীন্দ্রনাথ ঠাকুরও চিকিৎসার জন্য এখানে এসেছিলেন এবং প্রতিকার পান। তার পরশমণি কবিতায় মানকরের উল্লেখ আছে। এ বাড়ির দুর্গাপুজোর বয়স 300 বছরেরও বেশি। এখনো প্রথা মেনে চলে পুজো। প্রতিমা একচালার তলায় স্থাপিত হয়, যেখানে দুর্গা ও তার পরিবার থাকেন। প্রতিমার মুকুটের মাথায় থাকে একটি ময়ূরের পালক। নৈবেদ্যের অন্যতম উপাদান হল মানকরের বিখ্যাত কদমা। সারা বছর দুর্গা দালান সাধারণত বন্ধ থাকে, তবে পুজোর সময় এই দুর্গা দালানকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। পুরোহিতের মন্ত্রপাঠ ও প্রথা মেনে পুজো হয়। নিয়ম অনুযায়ী অঞ্জলি, সিন্নি, বলি ও নানান আচার অনুষ্ঠানের পালন করা হয়। প্রথাগত ধারা আজও অক্ষুণ্ণ রয়েছে। পরিবারের বংশ পরম্পরায় চলে আসা এই দুর্গোৎসব তাই শুধু ধর্মীয় আয়োজন নয়, সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। কবিরাজ রাজবাড়ির দুর্গাপুজো যেহেতু শাক্ত মতে করা হয়, তাই বলি হলো এখানকার অন্যতম একটি প্রধান উপাদান। বাংলা সিনেমার জগতে বিশিষ্ট 3 জন পরিচালকের মধ্যে একজন অন্যতম হলেন মৃণাল সেন। আর মৃণাল সেনের সেই বিখ্যাত ছবি যার নাম হলো 22শে শ্রাবণ, সেই 22শে শ্রাবণের যে বাড়িটা তোমরা দেখেছিলে সেইটাই কিন্তু এই মানকরের কবিরাজ বাড়িতেই শুটিং হয়েছিল। তা বন্ধুরা, চলো তোমাদেরকে তো মানকর কবিরাজ বাড়ির সম্পূর্ণ ইতিহাস তোমাদেরকে বললাম। এরপর আনাচে কানাচে যেগুলো লুকিয়ে আছে, অর্থাৎ এই রাজবাড়ির অন্যান্য অংশগুলো, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবে। চলো বন্ধুরা। কবিরাজ রাজবাড়ির অন্যতম প্রধান পুজো দুর্গাপুজো হলেও কবিরাজ বাড়ির আরাধ্য দেবী হলেন আনন্দময়ী কালী। চলো বন্ধুরা, এবার তোমাদেরকে সেই আনন্দময়ী কালীর মন্দিরে নিয়ে যাব, যেটিকে এখানকার স্থানীয় মানুষেরা বিশ্বাস করেন অত্যন্ত জাগ্রত। সারা বছর মহামায়া রূপেই পুজো পান এই আনন্দময়ী কালী। তবে দীপান্বিতা অমাবস্যার সময় মহামায়া কালী রূপেই তিনি পূজিত হন। কথিত আছে
প্রায় 350 বছর আগে মানকরের কবিরাজ বাড়ি সংলগ্ন মন্দিরে কোষ্ঠী পাথরের কালী মূর্তি বসানো হয়। সেই বিগ্রহ আজও পূজিত হয় আনন্দময়ী মা কালীর রূপে। কেবল দীপান্বিত অমাবস্যা নয়, সারা বছরই এখানে দেবী পুজো পান। তবে কালী পুজোর দিন পুজোর জৌলস যেন অন্য মাত্রা নেয়। কবিরাজ পরিবার এই পুজোর আয়োজন করে। আজ বাড়িটি জীর্ণ, ভগ্ন দালানের খাঁজে জমে আছে শতাব্দীর স্মৃতি। কিংবদন্তি আছে বাড়ি নির্মাণে ব্যবহার করা হয়েছিল সোনার ইট। দেওয়ালে এখনো দেখা যায় অপূর্ব ফ্লোজের কাজ। বিশাল ভগ্ন দালানের মধ্যে গুগুর ডাক, পায়রার অবাধ বিচরণ আর ভাঙা দেওয়ালের ফাঁক দিয়ে আসা সূর্যের আলো এক অন্যরকম আবহাওয়া পরিবেশ তৈরি করে। গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া অন্যতম একটি জমিদার বাড়ির মধ্যে আজকে তোমাদেরকে যেখানে নিয়ে এসেছিলাম, এইটা হলো এই মানকরের কবিরাজের বাড়ি। তা সত্যি কালের সময়ের সাথে সাথে রাজবাড়িটা কিন্তু আস্তে আস্তে ভগ্নদশায় চলে যাচ্ছে। জানি না কেন সংস্করণ হচ্ছে না, সেটা তো সরকারের দেখার দায়িত্ব। আর আমার দায়িত্ব হলো আপনাদের কাছে এরকম গ্রাম বাংলার যত পুজো যেগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে সেগুলো তোমাদের কাছে তুলে দেওয়া। তা বন্ধুরা, এই মুহূর্তে আমাদের শেষ হলো কবিরাজ বাড়ির পুজো দেখানো, এবং এখন আমরা যাব মানকরের আরেকটা যে বিখ্যাত রাজবাড়ি, তার নাম হলো বিশ্বাস বা বিশ্বাস জমিদার বাড়ি। তা চলো সেখানে নিয়ে যাই এবং সেখানকার ইতিহাস তোমাদেরকে আবার শোনাবো। চলো বন্ধুরা। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি মানকরের আরেক বিখ্যাত রাজবাড়ি, যার নাম হলো বিশ্বাস রাজবাড়ি বা বিশ্বাস জমিদার বাড়ি। তা চলো বন্ধুরা সেখানে তোমাদেরকে নিয়ে যাই এবং সেখানে দুর্গাপুজোটা তোমাদের দেখাবো, এবং এই প্রাচীন দুর্গাপুজোর যে ইতিহাস সেটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তা চলো বন্ধুরা সেখানে যাওয়া যাক। যারা একটু পুরনো দুর্গাপুজো দেখার খোঁজে রয়েছেন তাদের জন্য নতুন সন্ধান। পুরনো পুজো সঙ্গে পুরনো ঠাকুর দালান, ঐতিহ্যশালী সন্ধি পুজো, সব কিছু একসঙ্গে চাক্ষুষ করতে চাইলে ঘুরে আসতে পারেন মানকরের বিশ্বাস বাড়ি থেকে। এই বাড়িতে 320 বছর ধরে চলে আসছে দুর্গাপুজো। দুর্গাপুজোর যে ঠাকুর দালান সেটিরও বয়স প্রায় 300-র কাছাকাছি। এই বাড়ির সন্ধি পুজোতে মশাল জ্বালানো হয় বন্দুকের তোপধ্বনি। পুজোর 4 দিন খাওয়ানো হয় ভোগ প্রসাদ, যদিও ভোগ রান্না করার কাজে হাত লাগাতে পারেন না পরিবারের মহিলা সদস্যরা। এই পুজোর সঙ্গে যোগ রয়েছে মুর্শিদাবাদের নবাব আলীবর্দী খাঁয়ের। পরিবারের সদস্যরা বলেন এই পরিবারের আদি পুরুষ রামমোহন গঙ্গোপাধ্যায়। তিনি কাজ করতেন নবাবের কাছে। বর্গী আক্রমণের সময় নবাব নিজের সমস্ত দস্তাবেজ দলিল রামমোহন গঙ্গোপাধ্যায়ের কাছে লুকিয়ে রাখেন। পরবর্তী সময়ে বর্গীরা বঙ্গ ছেড়ে চলে গেলে রামমোহন গঙ্গোপাধ্যায় সমস্ত দস্তাবেজ এবং দলিল আবার পুনরায় আলীবর্দী খাঁকে ফিরিয়ে দেন। এই বিশ্বাসী কাজের জন্য নবাব রামমোহন গঙ্গোপাধ্যায়কে বিশ্বাস উপাধি প্রদান করেন। এই রামমোহন গঙ্গোপাধ্যায় নিঃসন্তান ছিলেন এবং তিনি এক গুরুদেবের পরামর্শে মানকরের এই জায়গায় এসে বাড়ি বানান এবং সেখানে দুর্গাপূজা প্রচলন করেন। এর কিছুদিনের মধ্যেই তিনি পুত্র সন্তান লাভ করেন এবং তখন থেকে দুর্গাপুজো শুরু হয়ে আসে। বিশ্বাস রাজবাড়ির সমস্ত ইতিহাস বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে এখন তোমাদের সামনে তুলে ধরলাম। এবার চলো বন্ধুরা রাজবাড়ির উপরে তোমাদেরকে নিয়ে যাই এবং সেখান থেকে রাজবাড়ির যে সুন্দর একটা ভিউ সেটা এখন আমি তোমাদের সামনে। চলো বন্ধুরা। বিশ্বাস বাড়িতে দেবীর গায়ের রং ভোরের আলোর মতো। বিদায়ের সময় দেবীকে যখন উঠোনের আলপনা দেওয়া টুকটুকে লাল মেঝেতে নামিয়ে নিয়ে আসা হয় তখন সে রং যেন মৃদুর হয় বিদায়ের বেদনায়। শান্ত হয়ে যায় তার রুদ্ররূপ। পরিবারের বিশ্বাস দেবীর এই যাওয়া আবার ফিরে আসার জন্যই।
করে দুটো রাজবাড়ির ভিডিও আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। প্রথমে যেটা কবিরাজ রাজবাড়ি, সে কিন্তু কালের বা ইতিহাসের সঙ্গে সঙ্গে ইতিহাসের পাতা হারিয়ে গেছে, যার জৌলুস কিন্তু বর্তমানে আর নেই। কিন্তু এই যে বিশ্বাস রাজবাড়িটা যেটা তোমাদেরকে একটু আগে দেখালাম, সে কিন্তু এখনো তাদের জৌলুস বজায় রেখেছে। কারণ এইটা হলো মানসিকতা। কেন জানি না যে কবিরাজ রাজবাড়ি তার ইতিহাস আমাদের সামনে তুলে ধরতে পারেনি, কারণ সে ইতিহাসের পাতায় আজকে হয়তো স্থান পেয়েছে। আর অন্যদিকে এই বিশেষ রাজবাড়ি তারা কিন্তু এখনো কিন্তু রয়ে গেছে তাদের জৌলুসকে বজায় নিয়ে। তো চলো বন্ধুরা, পরবর্তী ভিডিওয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই দুর্গাপুজো খুব 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 ভালো কাটাও। নমস্কার।